ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের নির্দেশিকা। তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশনকেও ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিলের জন্য অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম প্রণয়ন করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ONSS এর মাধ্যমে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থীকে প্রথমে www.ecs.gov.bd সাইটে প্রবেশ করে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাটন ক্লিক করে ONSS এর পেজে যেতে হবে, অথবা সরাসরি onss.ecs.gov.bd পেজে যেতে হবে। উক্ত পেজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, প্রদত্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে হাতে যথেষ্ট সময় নিয়ে ফর্মসমূহ পূরণ সংক্রান্ত কাজ শুরু করতে হবে। প্রার্থী হলফনামা প্রস্তুত করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে যথাযথ স্থানে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের স্বাক্ষর দিয়ে স্ক্যান করে নিতে পারেন। পরবর্তীতে ফর্মে হলফনামা সংযুক্তি অংশে আপলোড করতে অথবা ফর্মের হলফনামা অংশ পূরণপূর্বক ডাউনলোড করে উক্ত স্থানে স্বাক্ষর নিয়ে আপলোড করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর নির্বাচনের নাম, পদ, বিভাগ, জেলা, উপজেলা, জন্ম তারিখ, NID নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল যথাযথভাবে প্রদানের পর রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর চেহারা যাচাই করার জন্য একটি উইন্ডো আসবে। এখানে ছবি তুলুন বাটনে ক্লিক করে প্রার্থীর ছবি তোলার পর যাচাই করুন বাটনে ক্লিক করে ছবি যাচাই করে নিতে হবে। সাইটে লগইনের জন্য প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইনের পর প্রার্থীকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করে হোম পেজে আসার পর এখান থেকে প্রার্থীরা মনোনয়নপত্রের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ইতিপূর্বে onss.ecs.gov.bd সাইটে রেজিস্ট্রেশন পূর্বক অন্য কোনো নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে থাকলে নতুন মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য নতুন নমিনেশন শুরু করুন বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় হোম পেজের মনোনয়ন টেবিল থেকে প্রক্রিয়া বাটনে অর্থাৎ এডিট আইকনে ক্লিক করতে হবে। এখানে প্রথমত প্রার্থীর পক্ষে একজন প্রস্তাবকারীর NID নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের সম্মতি ঘোষণাতে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে প্রস্তাবকারীর ছবি যাচাইপূর্বক মনোনয়নপত্রের দ্বিতীয় অংশে যেতে হবে। এ পর্যায়ে প্রার্থীর পক্ষে একজন সমর্থনকারীকে তার NID নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণের পর সমর্থনকারীকে প্রত্যয়ন করতে হবে যে তিনি আর কারো প্রস্তাবকারী বা সমর্থনকারী রূপে অন্য কোনো মনোনয়নপত্রে স্বাক্ষর দান করেন নাই। নিচের বক্সে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে সমর্থনকারীর ছবি যাচাইপূর্বক মনোনয়নপত্র তৃতীয় অংশে আসতে হবে। এখানে মনোনীত প্রার্থীর বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, ভোটার এলাকা ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে হবে। অতঃপর প্রার্থীকে ঘোষণা দিতে হবে যে প্রার্থী উক্ত নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন এবং প্রার্থী স্বতন্ত্র প্রার্থী অথবা রাজনৈতিক প্রার্থী কিনা সেটি নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকসমূহ থেকে তার পছন্দসই প্রতীক সিলেক্ট করে দিতে হবে এবং প্রার্থীর নির্বাচনের ব্যয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম প্রদান করতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে পরের পেজে যেতে হবে। এখানে প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদি প্রদান করতে হবে। ব্যক্তিগত তথ্যাদি অংশে প্রার্থীর ঠিকানা, তাৎক্ষণিক যোগাযোগ, কর্মস্থল, বৈবাহিক অবস্থা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। সন্তানাদি সংক্রান্ত তথ্যাদি প্রদান করার জন্য যোগ করুন বাটনে ক্লিক করতে হবে। সন্তানের নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পেশা, কর্মস্থলের ঠিকানা, বৈবাহিক অবস্থা ইত্যাদি প্রদান করতে হবে। যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। অতঃপর পরবর্তী বাটনে ক্লিক করে এই পেজে সংরক্ষণ করে পরবর্তী পেজে যেতে হবে। পরবর্তী পেজে প্রার্থীর হলফনামা অংশ পূরণ করতে হবে। হলফনামায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা, প্রার্থীর অতীতে কোনো ফৌজদারি মামলা ছিল কিনা সেটি নিশ্চিত করতে হবে। প্রার্থীর পেশার বিবরণী লিখতে হবে। যদি প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে মামলার অবস্থা ইত্যাদি তথ্যাদি প্রদান করতে হবে। এক্ষেত্রে আদালত, মামলার ফলাফল, মামলার বর্তমান অবস্থা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে এবং ফাইল আপলোড করতে হবে। যদি অপ্রয়োজনীয় হয় তাহলে ডিলিট বাটনে ক্লিক করে তথ্যগুলো মুছে দিতে হবে। এরপর প্রার্থী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের আয়ের উৎস বর্ণনা করতে হবে। এক্ষেত্রে আয়ের উৎসের বিবরণ, উক্ত খাত হতে প্রার্থীর বাৎসরিক আয়,
প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় পৃথকভাবে বর্ণনা করতে হবে। সম্ভাব্য আয়ের ক্ষেত্র হিসেবে কৃষিখাত, বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক পেশা, শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি চাকরি এবং অন্যান্য কোনো উৎস থাকলে সুনির্দিষ্টভাবে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। অস্থাবর সম্পত্তির মধ্যে মনোনয়নপত্র দাখিলের তারিখে সম্পদের ধরন নিজ নামে, স্বামী বা স্ত্রীর নামে এবং নির্ভরশীলের নামে সম্পত্তির পরিমাণ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে নগদ টাকার পরিমাণ, বৈদেশিক মুদ্রার পরিমাণ, মুদ্রার নামসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ, ঋণ, সঞ্চয়পত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোনো কোম্পানির শেয়ার, পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগ, বাস, ট্রাক ইত্যাদি, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু, ইলেকট্রিক সামগ্রী, আসবাবপত্রের বিবরণী, ক্রয়মূল্য সহ এবং অন্যান্য খাত হইতে সম্ভাব্য আয়ের পরিমাণ এবং বিবরণ উল্লেখ করতে হবে। অস্থাবর সম্পত্তির বিবরণ প্রদান সম্পন্ন হলে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করলে স্থাবর সম্পত্তি অংশে প্রবেশ করা যাবে। স্থাবর সম্পত্তি অংশে প্রবেশ করে সম্পদের বিবরণ নিজ নামে, স্বামী বা স্ত্রীর নামে, নির্ভরশীলদের নামে, যৌথ মালিকানায় জমি, অকৃষি জমি, দালান, বাড়ি, চা বাগান, অন্যান্য বিস্তারিত বিবরণ ইত্যাদি প্রদান করতে হবে। স্থাবর সম্পত্তির বিবরণ প্রদানকালীন স্থাবর সম্পত্তি ও অর্জনকালীন সময়ে তার মূল্য প্রদান করতে হবে এবং পরবর্তীতে সংরক্ষণ পরবর্তী বাটন ক্লিক করলে দায়ের অংশ ওপেন হবে। দায় দেনা সমূহ প্রকৃতির বর্ণনা এবং দায়ের প্রকৃত পরিমাণ এখানে আপলোড করতে হবে। যদি অতিরিক্ত তথ্য প্রদান করতে হয় তাহলে রো যোগ করে নেওয়া যাবে। পরবর্তীতে প্রার্থীকে এই মর্মে প্রত্যয়ন দিতে হবে যে তিনি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হওয়ার সুবাদে ওই প্রতিষ্ঠান হতে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন নাই। এরপর তিনি একজন শনাক্তকারীর নাম উল্লেখ করবেন, তার ঠিকানা উল্লেখ করবেন, যিনি ম্যাজিস্ট্রেটের সম্মুখে প্রার্থীকে শনাক্ত করবেন। অতঃপর ম্যাজিস্ট্রেটের নাম ও তারিখ উল্লেখ করতে হবে। সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যেতে হবে। দায়ের অংশ কমপ্লিট হওয়ার সাথে সাথে হলফনামা অংশ তথ্য প্রদান সম্পন্ন হবে। নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। ক অংশে প্রার্থীর নিজ আয় হতে প্রাপ্ত সম্ভাব্য অর্থের পরিমাণ এবং আয়ের সম্ভাব্য উৎস সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। যদি অতিরিক্ত তথ্য দরকার হয় সেক্ষেত্রে যোগ করুন বাটনে ক্লিক করলে নতুন রো অ্যাড করা যাবে, অথবা তথ্য মুছে ফেলুন বাটনে ক্লিক করলে তথ্য ডিলিট হবে। খ অংশে আত্মীয় স্বজন হতে ধার বা কর্য বাবদ প্রাপ্ত সম্ভাব্য অর্থের পরিমাণ, নাম, ঠিকানা, তার সাথে সম্পর্ক এবং উক্ত আত্মীয় স্বজনের আয়ের উৎস সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। অতিরিক্ত তথ্যের জন্য যোগ করুন অপশনে ক্লিক করে যোগ করতে হবে। একইভাবে ক থেকে জ পর্যন্ত সমস্ত ফিল্ডগুলো সম্পন্ন ও সংরক্ষণ করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। প্রথমে প্রার্থীর ছবি আপলোড করতে হবে। পূর্ব শর্ত অনুযায়ী প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল হতে হবে এবং ছবির ফরম্যাট জেপিজি অর জেপিইজি হতে হবে ও ছবির সাইজ 5 মেগাবাইটের মধ্যে থাকতে হবে। ছবিটি যদি শর্তমতো না হয় তবে বিভিন্ন টুল যেমন মাইক্রোসফট পেইন্টের সাহায্যে এডিট করে ফাইল কম্পিউটারে সেভ করে তারপর আপলোড করতে হবে। এরপর হলফনামা আপলোড করতে হবে। এজন্য হলফনামাটি ডাউনলোড করে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে যথার্থ স্থানে ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের স্বাক্ষর নিয়ে স্ক্যান করে কম্পিউটারে রেখে তারপর সংযুক্তি অংশে আপলোড করতে হবে। ড্যাশবোর্ড থেকে হলফনামা 100% কমপ্লিট শো করবে। এক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে এডিট বাটনে ক্লিক করে হলফনামাটি সংশোধনের সুযোগ রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থীর আয়কর রিটার্ন কপি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউটিলিটি বিলের কপি, ভোটার তালিকার সিডি ক্রয়ের রসিদ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র এখানে আপলোড করতে হবে। আপলোড সম্পন্ন হলে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। জামানতের জন্য পূর্ব নির্ধারিত চেয়ারম্যান পদের জন্য 1 লক্ষ টাকা এখানে উল্লেখ করা থাকবে। অনলাইনে জামানত প্রদানের সুবিধার জন্য এসএসএল কমার্স, সোনালী পে, চালান এবং ম্যানুয়াল চালানের অপশন সমৃদ্ধ কয়েকটি পেমেন্ট গেটওয়ে অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেমে ইনকর্পোরেট করা হয়েছে। এসএসএল কমার্স সিলেক্ট করে প্রার্থী বিভিন্ন অনলাইন মোবাইল ব্যাংকিং, কার্ড ইত্যাদির মাধ্যমে জামানত প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে এসএসএল কমার্স সিলেক্ট করে প্রার্থী যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানত প্রদান করতে চান তবে মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন অপশন যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির যে কোনো একটি সিলেক্ট করবেন। অতঃপর মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট নম্বর প্রদান করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করবেন। প্রার্থী যদি কার্ডের মাধ্যমে জামানত প্রদান করতে চান তবে কার্ড সিলেক্ট করে
কার্ডের ডিটেলস প্রদান করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে জামানত প্রদান করতে পারবেন। প্রার্থী যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জামানত প্রদান করতে চান তবে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে জামানত প্রদান করতে পারবেন। যদি কোনো প্রার্থীর সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে সরাসরি ডেবিট করে উনি জামানত প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান করতে হবে। এছাড়া এসএসএল কমার্সের মতো অন্যান্য সুবিধা এতে থাকবে এবং বিধি অনুযায়ী চার্জ আরোপিত হবে। সকল মাধ্যমে জামানত পরিশোধের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। যদি কোনো প্রার্থী পূর্ব থেকে জামানত বাবদ চালান বা পে অর্ডার করে থাকেন তাহলে এই অংশে উক্ত চালান বা পে অর্ডার আপলোড করা যাবে। চালানের ক্ষেত্রে চালান নাম্বার, ডিপোজিটের ধরন, ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের শাখা ইত্যাদির তথ্য প্রদান করতে হবে এবং চালানের সংযুক্তিটি আপলোড করে দিতে হবে। এরপর সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করলে প্রার্থী চূড়ান্ত দাখিল অপশনে প্রবেশ করবেন। প্রার্থী এখন তার মনোনয়নপত্রটি চূড়ান্তভাবে দাখিল করতে প্রস্তুত। এক্ষেত্রে প্রার্থী তার সম্পূর্ণ মনোনয়নপত্রটি সতর্কতার সহিত পর্যবেক্ষণ করে নেবেন, কেননা চূড়ান্ত দাখিলের পরে কোনোরূপ পরিবর্তন বা সম্পাদনের অবকাশ থাকবে না। যদি কোনো অংশ সংশোধন করতে হয় তবে প্রক্রিয়া অংশের এডিট বাটনে ক্লিক করে চূড়ান্ত দাখিলের পূর্বেই সংশোধন করতে হবে। চূড়ান্ত দাখিলের জন্য প্রার্থীকে তার নিজ চেহারা শনাক্ত করতে হবে। শনাক্তকরণ সম্পন্ন হলে ঠিক আছে বাটনে ক্লিক করলে তার মনোনয়নটি চূড়ান্তভাবে দাখিল হয়ে যাবে। এবার প্রার্থী হোম পেজে ফিরে তার ড্যাশবোর্ডে গ্রহণ বা বাতিল সংক্রান্ত তথ্য, প্রাপ্তি স্বীকার ইত্যাদি দেখতে পাবেন এবং তথ্যসহ মনোনয়নপত্রটি ও হলফনামাটি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও প্রার্থী তার মনোনয়নপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন। এভাবেই একজন প্রার্থী খুব সহজেই অনলাইনে তার মনোনয়নপত্র পূরণ করে দাখিল করতে পারবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল পদে সকল মনোনয়নপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। তাই বিড়ম্বনা এড়াতে সফলভাবে মনোনয়নপত্র দাখিলের জন্য পূর্বেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে শেষ সময়ের অপেক্ষায় না থেকে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আপনার মনোনয়নপত্র দাখিল নিশ্চিত করুন।